আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তোমাদের রসায়ন বইয়ের ষষ্ঠ অধ্যায় মৌলিক ধারণা এবং রাসায়নিক গণনার মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমাদের টপিক হচ্ছে লিমিটিং বিক্রিয়ক এবং দ্রবণের প্রকৃতি। আমাদের বোর্ড পরীক্ষায় প্রায়ই বা ম্যাক্সিমাম সবসময় আসে থাকে এবং সবথেকে ইম্পর্টেন্ট একটি টপিক হচ্ছে লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করা, অথবা হচ্ছে আমাদের দ্রবণের প্রকৃতিটা কেমন হবে, অম্লীয় হবে নাকি ক্ষারীয় হবে সেটা নির্ণয় করা। মূলত দ্রবণের প্রকৃতি অম্লীয় হবে বা ক্ষারীয় হবে ওইটা আমরা বুঝতে পারবো লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করার মাধ্যমে। প্রশ্নটা হচ্ছে লিমিটিং বিক্রিয়কে, কিন্তু আমাদেরকে কনফিউজ করার জন্য তারা বিভিন্নভাবে প্রশ্ন করে থাকে। তো যেভাবে প্রশ্ন করুক না কেন, এই যে আমাদের এই ষষ্ঠ অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করা, এটা তোমাদের কাছে অত্যন্ত কঠিন এবং কনফিউজিং একটা বিষয়। আজকে আমি তোমাদের সেই কঠিন বিষয়টাকে অনেক সহজভাবে উপস্থাপন করব, যাতে তোমরা এটি খুব সহজেই বুঝতে পারো। আসলে লিমিটিং বিক্রিয়ক বলতে আমরা কি বুঝি? লিমিটিং বিক্রিয়ক মানে দুইটি বিক্রিয়ক যখন বিক্রিয়ায় অংশগ্রহণ করে, বিক্রিয়া করতে করতে এক পর্যায়ে যে বিক্রিয়কটি আগে শেষ হয়ে যাবে ওইটাকে লিমিটিং বিক্রিয়ক বলা হয়। ঠিক আছে, এখন যদি দুইটা বিক্রিয়ক একই সাথে শেষ হয় তাহলে কোনো লিমিটিং বিক্রিয়ক থাকবে না। লিমিটিং বিক্রিয়ক হওয়ার শর্ত হচ্ছে একটি বিক্রিয়ক অবশ্যই আমাদের আগে শেষ হয়ে যেতে হবে। এখন দেখো, লিমিটিং বিক্রিয়ক করতে হলে সবার আগে আমাদের যেটা মাস্ট বি করতেই হবে, ফর যে আইন যেটা আমাদের যে বিক্রিয়ক দুটি দেওয়া থাকবে ওই বিক্রিয়ক দুটির বিক্রিয়াটা সম্পন্ন করে ওই বিক্রিয়া সমতা করতে হবে। কি করতে হবে? সমতা করতে হবে। এখন তোমাদের লিমিটিং বিক্রিয়কের এই টপিকটি খুব সুন্দরভাবে বোঝানোর জন্য আমি একটা এক্সাম্পল দিছি, যেটা হচ্ছে আমাদের রাসায়নিক বিক্রিয়ার একটা স্ট্রাকচার ধরতে পারো। স্ট্রাকচারটি হচ্ছে সমতাকৃত বিক্রিয়াটি যদি কি হয়, সমতাকৃত বিক্রিয়াটি যদি x1 m1 w1 প্লাস x2 m2 w2 x4 m4 w4 প্লাস ডট 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 এরকম হয়। এদিকে যদি আমাদের তিনটি বিক্রিয়ক থাকে, যদি দুইটি বিক্রিয়ক থাকে, তাহলে আমরা x1 m1 w1 x2 m2 w2 নিয়ে কাজ করব। এই পাশে চলে যাব, নিজেদের মতো করে সাজায় নিবা, এটা তেমন কোনো কঠিন বিষয় না। যদি দুটি বিক্রিয়ক থাকে তোমরা লিখবা x1 m1 w1 প্লাস x2 m2 w2 ইজ ইকুয়াল টু x3 m3 w3, 4 এর জায়গায় 3 করে দিবা, এটা সাজায় নিতে পারবে, এটা বুঝার তেমন কিছু নাই। এখন হচ্ছে আমরা যে লিমিটিং বিক্রিয়কটা নির্ণয় করব, কি নির্ণয় করব? আমরা যে লিমিটিং বিক্রিয়কটা নির্ণয় করব সেটা নির্ণয় করার একটা সূত্র তোমাদের জন্য খুব সহজভাবে আমি উপস্থাপন করে দিয়েছি। সূত্রটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক বা দ্রবণের প্রকৃতি বা কতটুকু দ্রব আমাদের প্রয়োজন হবে বিক্রিয়াটি সম্পন্ন করতে, সেইটা আমরা খুব সহজে w1 x2 m2 x1 x1 m1 এই সূত্রের সাহায্যে খুব সহজেই বের করতে পারবো। আচ্ছা, আমাদের এই টাইপের ম্যাথগুলো করার জন্য আমরা অনেকে ঐকিক নিয়মে করে থাকি। ঐকিক নিয়ম যদিও দেখতে অনেক সহজ, কিন্তু অনেকের কাছে এটা মারাত্মক প্যারা দেয়, অনেকের কাছে বুঝতে পারে না আমরা এইটা নিব নাকি ওইটা নিব। ঠিক আছে, তো সেই জন্য আমাদের সূত্রের আকারটা দেখো, এখানে এইটা একবারে সহজে তুমি বসায় দিবা আর জাস্ট মানগুলো বসায় দিবা, তোমার ম্যাথ একবারে সলভ হয়ে যাবে। আচ্ছা, এখানে এখন আমরা একটু আলোচনা করি w1 x1 m1 এগুলো আবার কি। হ্যাঁ, এইখানে w1 এবং m, w1 বাদ দাও, এখানে হচ্ছে w, m এবং x, এই তিনটা লেটার আছে। হ্যাঁ, এর মধ্যে m তোমরা সবাই চিনো, m তে হচ্ছে আণবিক ভর। তারপর হচ্ছে w1 w তে আমরা সবাই জানি দ্রব, ঠিক আছে, দ্রবের ভর। x1, এখন x1 বলতে এখানে কি বোঝানো হয়েছে, আমরা যখন একটা বিক্রিয়া সম্পন্ন করব, বিক্রিয়া সম্পন্ন করে যখন এর উভয় পাশে বিক্রিয়কের পরমাণুগুলো সমান করার জন্য সমতা করব, তখন দেখবা বিক্রিয়কের সামনে কিছু সংখ্যা আসে, 1 2 3 ইত্যাদি সংখ্যা আসে। ওই সংখ্যাগুলোকে বলা হয় বীজগণিতের ভাষায় যদি আমরা বলি, ওগুলোকে বলা হয় সহগ। এই সহগটাই হচ্ছে বা আমাদের x1 তে আমরা মোল সংখ্যা, এখানে মোল সংখ্যা উপস্থাপন করব। তো x তে হচ্ছে আমাদের মোল, ঠিক আছে, এখানে খুব সুন্দর করে লিখে দিছি। এখন এখানে বিশেষ দ্রষ্টব্য যেটা তোমরা সবসময় মাথায় রাখবা, এই যে সূত্রটা যে আছে এটা তুমি ইউজ করবা, কিন্তু কোনটা কখন কিভাবে হবে ওইটা বোঝার জন্য আমি এখানে বিশেষ দ্রষ্টব্য দিয়ে দিছি। এইখানে দেখো, যেটা w1 ভাগ নিচে দেখো x1 m1 আছে, হ্যাঁ, তুমি এইটা নিচ্ছ। এখন এই সূত্রটা প্রয়োগ করে তুমি কতটুকু দ্রব প্রয়োজন হবে ওইটা তুমি নির্ণয় করতে পারবা। তো কার নির্ণয় করবা? যার তুমি শুধুমাত্র এই যে x2 m2 নিবা, হ্যাঁ, যার তুমি
x2 m2 নিবা ওর পরিমাণ বের হবে, আর যার তুমি w1 ভাগ হচ্ছে x1 m1 নিবা ওর সাহায্যে বের হবে, ঠিক আছে। এখন এইখানে তুমি যদি তুমি যদি 3 নাও, মনে করো যে w3 ভাগ x3 m3, হ্যাঁ 3 নিয়ে তুমি যে এইটার পরিমাণ বাইর করবা, কার পরিমাণ, এইটার পরিমাণ বাইর করবা, তাহলে এইটার জাস্ট কি নিবা, এইটা নিবা x4 m4, ঠিক আছে। তো যেটার w সহ মান নিবা ওইটার সাহায্যে যেটার শুধুমাত্র x এবং m এর মান নিবা ও কতটুকু উৎপন্ন হবে সেটা বের হবে। এখন আমরা একটা एग्जांपल নিছি, হ্যাঁ एग्जांपलটা হচ্ছে আমাদের ময়মনসিংহ বোর্ড 2024 সালে এসেছিল। কি দেখো, আমাদের একটা চিত্র দেয়া আছে, এই চিত্র বা উদ্দীপক দেখে মাথা গরম করা যাবে না, আমাদের খুব সুন্দর করে বুঝতে লাগবে, হ্যাঁ। এখন দেখো চিত্রটাতে দেয়া আছে দুইটা, একটা সিস্টেম দেয়া আছে যেগুলো হচ্ছে আমাদের রসায়নের ল্যাবে ইউজ করা হয়। এটা হচ্ছে একটা বিকার, আর এখান থেকে আস্তে আস্তে ফুটাই ফুটাই করে কি পড়তেছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড পড়তেছে। বিকারের মধ্যে কোন দ্রবণ আছে, বিকারের মধ্যে আমাদের আছে সোডিয়াম পারকার্বনেট, ঠিক আছে। এখন এইখানে আমাদের ঘ নাম্বারের প্রশ্ন করছে, যদি সম্পূর্ণ হাইড্রোক্লোরিক দ্বারা গঠিত দ্রবণের প্রকৃতি নির্ণয় করো, সম্পূর্ণ হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা গঠিত দ্রবণের প্রকৃতি নির্ণয় করো। একটু ঠান্ডা মাথায় ভাববা। তাহলে আমাদের প্রথম শর্ত কি, আমাদের এইখানে যে দুইটা বিক্রিয়ক দেয়া আছে এই বিক্রিয়কটাকে আমরা আগে বিক্রিয়া করে ফেলব, ঠিক আছে। তাহলে আমরা লিখব, উত্তরে কি লিখব, উত্তরে লিখব বিক্রিয়া ও সমতা করে পাই। তাহলে কি পাবো, এই পাশে আমাদের বলা হয়েছে যে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন আমাদের অনেকের কাছে প্রশ্ন থাকে এই যে বিক্রিয়াটা আমরা কিভাবে করব, হ্যাঁ। আচ্ছা, তোমাদের বোঝানোর সুবিধার্থে এখানে আমি প্লাস মাইনাস ইউজ করতেছি, পরীক্ষার খাতায় তোমরা এটা করবা না, জাস্ট হচ্ছে বোঝানোর খাতিরে, হ্যাঁ। এখন দেখো এই যে এইখানে দেখো এই সোডিয়ামকে আমরা সবাই চিনি, এই আর হচ্ছে আমাদের এই যে হাইড্রোজেন পার কার্বনেট এটা হচ্ছে একটা যৌগ মূলক। যদি আমরা চিনি খুব ভালো, যদি না চিনি সমস্যা নাই, কিন্তু সোডিয়ামকে আমরা চিনি। সোডিয়াম হচ্ছে একটা ধাতু, এর যোজনী হয়ে থাকে +1, ঠিক আছে। আর এই হাইড্রোজেন পার কার্বন মানে হাইড্রোজেন কার্বনেট এর যোজনী হয় -1, ঠিক আছে। আমরা জানি প্লাস এবং মাইনাসে বিক্রিয়া করে। অনুরূপ ভাবে দেখো এখানে আমরা এটাকে চিনি, এখানে হাইড্রোজেন এবং ক্লোরিন, হাইড্রোজেন হচ্ছে প্লাস আয়ন, ক্লোরিন হচ্ছে মাইনাস আয়ন। এখন যদি বিক্রিয়াটা হয়, প্রথমে আমরা ধাতুকে আলাদা করব। এই পাশে যে প্লাসটা আছে এটা কাকে ধরবে, আমরা সবসময় মনে রাখবো প্লাস ধরবে মাইনাসকে, এ ধরবে হচ্ছে আমাদের ক্লোরিনকে। এই যদি আমাদের ক্লোরিনকে ধরে তাহলে আমাদের বিক্রিয়াটা কি হচ্ছে, সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ হয়ে গেল উৎপন্ন, সোডিয়াম ক্লোরাইড এবং খাদ্য লবণ। এখন আমাদের বাকি থাকে হাইড্রোজেন কার্বনেট এবং হাইড্রোজেন। দেখো দুইটা হাইড্রোজেন আছে এবং কার্বনেট আছে, তুমি চোখ বন্ধ করে এটা মনে রাখবা যে হাইড্রোজেন কার্বনেট এবং হাইড্রোজেন যদি বিক্রিয়া করে ওইখানে আমাদের কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে, কার্বন ডাই অক্সাইড এবং হচ্ছে পানি উৎপন্ন হবে, হ্যাঁ আমরা বললাম। এখন আমাদের দ্বিতীয় শর্ত হচ্ছে এই যে আমরা বিক্রিয়াটি সম্পূর্ণ করছি, আমরা তো বিক্রিয়া পেরে গেলাম, সবাইকে কংগ্রাচুলেশনস। কিন্তু এই বিক্রিয়াটাকে আমাদের সমতা করতে লাগবে। এখন এই বিক্রিয়াটাকে যদি আমরা সমতা করতে যাই তাহলে দেখো এইখানে সোডিয়াম একটা আছে উভয় পাশে বিক্রিয়ক এবং উৎপাদ, হ্যাঁ উভয় পাশে সোডিয়াম একটা ক্লোরিন একটা হাইড্রোজেন দুইটা কার্বন একটা অক্সিজেন, এই যে দুইটা একে তিনটা, এই যে অক্সিজেন তিনটা। তার মানে কি আমাদের কষ্ট করে এটাকে আর সমতা করতে লাগতেছে না, এটা অলরেডি সমতায় আছে, হ্যাঁ। এখন এইটাকে যদি আমাদের এই সমীকরণের সাথে একটু তুলনা করি, দেখো তুলনা করতেছি, এটা তোমরা পরীক্ষায় লিখবা না, বোঝানোর সুবিধার্থে লিখতেছি। এখানে আমরা কি লিখতে পারি, এইখানে দেখো কিছু নাই মানে কি আছে, কিছু নাই মানে এখানে একটা হিডেন 1 আছে, কিছু নাই মানে কি আছে, এগুলোতে একটা হিডেন 1 আছে। এখন এইটাকে যদি আমরা সাজাই, আমাদের কাজ হচ্ছে এটাকে এবং এইটাকে নিয়ে, ওই পাশে দরকার নাই, হ্যাঁ। এইটাকে যদি আমরা সাজাই তো দেখো x1 m1 w1 এইটার ক্ষেত্রে, আর এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি x2 m2 w2, হ্যাঁ। পূর্বে আমি বলে দিছিলাম যে x1 তে হচ্ছে আমরা সমতাকৃত বিক্রিয়ার যে সহগগুলো থাকবে, এখানে কিছু নাই মানে 1 আছে, কিছু নাই মানে 1 আছে, কিছু নাই মানে 1 আছে, কিছু নাই মানে 1 আছে। যদি 2 থাকতো তাহলে x এর মান 2 হইতো, 3 থাকলে 3 হইতো, 4 থাকলে 4 হইতো। আচ্ছা,
যেহেতু কিছু না, এদের মান হচ্ছে 1। এখন এগুলোকে আমরা তুলনা করে এই পাশে আমরা মান আগেই লিখিয়ে রেখেছি যাতে তোমাদের সময় কম লাগে, হ্যাঁ, যাতে একটু তাড়াতাড়ি প্রশ্নটা শেষ করা যায়, তাড়াতাড়ি বোঝানো যায়। এখন দেখো এটা যদি আমরা তুলনা করি তাহলে আমাদের শর্তানুসারে লিমিটিং বিক্রিয়া বা দ্রবণের প্রকৃতি বা কতটুকু দ্রব্য লাগবে সেটা আমরা কিভাবে নির্ণয় করব, ওইটা সূত্র আমরা সরাসরি এই যে এখানে দেয়া আছে এটা বসায় দেব। এখন এইটা বসানোর জন্য আমাদের এইখানে দুইটা লাইন লিখতে লাগবে। কি লিখবো? যে বিক্রিয়ায় দেখো প্রশ্ন বলা হয়েছিল হাইড্রোক্লোরিক দ্বারা গঠিত দ্রবণের প্রকৃতি নির্ণয় করো, লিখবা এখানে। আচ্ছা, সম্পূর্ণ বলছে, তার মানে কি এ সম্পূর্ণ বিক্রিয়া করবে, বাকি কে থাকবে? তোমার ইচ্ছা, তুমি এটাকে নিয়েও কাজ করতে পারো, তুমি অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেট, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট ওইটাকে নিয়েও তুমি কাজ করতে পারো, অ্যাজ ইউর উইশ। ঠিক আছে, ওইটা জাস্ট প্রসেস একই রাখবা। হ্যাঁ, যদি সমস্যা হয় কমেন্টের মাধ্যমে আমাকে জানায় দিবা, আমি দরকার হলে এটার অপোজিটটাও নিয়ে আসবো। ঠিক আছে, আর তোমাদের যখন বড় বড় এবং ক্রিটিক্যাল রাসায়নিক বিক্রিয়া আসে তখন বিক্রিয়া করতে এবং সমতা করতে সমস্যা হয়। সমতা করার জন্য একটা মাস্টার রুলস আমি জানি, তোমরা যদি চাও কমেন্টের মাধ্যমে বলে দিবা। সমতা করার একদম মানে হচ্ছে তুমি দুধ ভাত পানি পানি হয়ে যাবে, বুঝছো? এমন সহজভাবে উপস্থাপন করে দিব, যদি লাগে আমাকে বলে দিও। হ্যাঁ, এখন ধরে নিলাম তোমরা এটা পারো। তো এইখানে আমরা লিখলাম যে সোডিয়াম হাইড্রোজেন কার্বনের প্রয়োজন, ঠিক আছে, প্রয়োজন ইজ ইকুয়াল, এখন যার প্রয়োজন তার শুধুমাত্র আমরা এইটুকু নিব। ঠিক আছে, যার প্রয়োজন যাকে বাইর করব তার শুধুমাত্র আমরা এইটুকু নিব। এখন দেখো এইটুকু যদি আমরা নেই তাহলে এর যার সাহায্যে কার সাহায্যে বাইর করব, এই সাহায্যে বাইর করব, তাহলে এর এই জায়গায় আমরা কি লিখব? এটা লিখব আমরা, এর যেহেতু প্রয়োজন এটা লিখে ফেললাম x1 m1, আর এই পাশে আমরা কি লিখব? এটা লিখব যে আমাদের w2। এই যে এই সূত্রটাকে আমরা মডিফাই করতেছি, হ্যাঁ, তোমাদের প্রয়োজন অনুযায়ী এটাকে মডিফাই করে নিবা, কিন্তু বিষয়টা একই। আমরা এই যে W2 ভাগ হচ্ছে X2 M2, ঠিক আছে, এখান থেকে এটা ক্যালকুলেশন করলে কার মান বের হবে? এই যে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট এই কতটুকু আছে বিক্রিয়ায় বা কতটুকু দরকার হবে ওইটা আমরা জানতে পারবো এইটা ক্যালকুলেশন করলে। হ্যাঁ, এখন মানগুলো এইখানে আমরা করে রাখছি, মানগুলো দেখো x1 এর মান তো 1, ঠিক আছে, m1 এর মান হচ্ছে আণবিক ভর, এই আণবিক ভর আশা করি তোমরা সবাই বের করতে পারো, যদি না পারো আমাকে কমেন্টের মাধ্যমে জানায় দিবা আণবিক ভর নির্ণয় করার। তো অনেক ইজি, তবুও আমাদের যাদের প্রয়োজন তারা কমেন্ট করবে, আমি জানাই দিব। এখন দেখো এখানে তবুও এই যে এখানে আমি লিখে রাখছি সোডিয়ামের পারমাণবিক ভর কত 23, এই যে 23 যোগ হাইড্রোজেনের পারমাণবিক ভর কত, প্রত্যেকটা মৌলের সাথে যোগ হবে, যদি ওর পরমাণু সংখ্যা 2 3 4 থাকে ওইটা ওর পারমাণবিক ভরের সাথে গুণ হবে। সোডিয়ামের 23 যোগ হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 যোগ কার্বনের পারমাণবিক ভর কত, কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, এই যে 12 যোগ প্লাস অক্সিজেন 16। এখন দেখো অক্সিজেন আছে 3টি, একটা অক্সিজেনের ভর যদি 16 হয় তিনটা অক্সিজেনের ভর কি হবে? 3 গুণ হবে। এই জন্য 16 সাথে 3 গুণ করে দিয়ে ক্যালকুলেশন করে আমাদের ভরটা বাইর হলো, আণবিক ভর কত বাইর হলো? 84। তাহলে এখানে আমাদের m1 এর মান হচ্ছে কত? 84 ইনটু W2। W2 বলতে আমরা কি বুঝি? দ্রবের ভর। কার দ্রবের ভর? W2 মানে হচ্ছে কি এখানে আমরা W2 কাকে ধরছি? হাইড্রোক্লোরিক অ্যাসিডকে ধরছি, মানে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণে কতটুকু আছে দেখো তো। হাইড্রোক্লোরিক অ্যাসিড এই যে প্রশ্নে দেয়া আছে দ্রবণের মধ্যে 50 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, তো এখানে হচ্ছে আমাদের W2 এর মান হচ্ছে 50 ভাগ হচ্ছে নিচে x2 ইনটু m2, x2 এর মান তো 1 বসায় দাও ইনটু m2 এর মান হচ্ছে, সরি এখানে এগুলো 1 দিয়ে দিছি ভুলে, এগুলো হবে 2 হবে m2 w2, m2 এর মান হচ্ছে কত? 36.5। ওকে, এখন এটাকে জাস্ট ক্যালকুলেটর চাপে তোমরা কি করবা? হিসাব করলে এইটার মান মেবি 115 গ্রাম আসবে, 115 গ্রাম আসবে, ঠিক আছে। তার মানে এই বিক্রিয়াটা যদি আমরা সম্পন্ন করি আমাদের প্রয়োজন হবে কতটুকু? 115 গ্রাম। কি প্রয়োজন হবে? সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট প্রয়োজন হবে, কিন্তু আমাদের বিক্রিয়ায় বা হচ্ছে আমাদের সিস্টেমের মধ্যে কতটুকু আছে? সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট আছে 50 গ্রাম। প্রয়োজন ছিল মানে হচ্ছে এই 50
এই যে 50 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড সম্পূর্ণ বিক্রিয়া করতে প্রয়োজন ছিল 115 গ্রাম, কিন্তু আছে কত গ্রাম? 50 গ্রাম। তার মানে কি বিক্রিয়া করতে করতে এই যে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট তো অনেক আগেই শেষ হয়ে যাচ্ছে। যেহেতু সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট সে কিন্তু একটা হচ্ছে ক্ষার, সে যেহেতু অনেক আগেই শেষ হয়ে যাচ্ছে, তার আরো দরকার ছিল, সে শেষ হয়ে গেল, সে আর নাই। তার মানে কি আমাদের বিক্রিয়ার মধ্যে কে অবশিষ্ট থাকবে? অবশ্যই অ্যাসিড অবশিষ্ট থাকবে, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড অবশিষ্ট থাকবে। আর হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি ওইখানে থাকে, তার মানে কি হইলো? আমাদের দ্রবণের প্রকৃতিটা তো অবশ্যই অম্লীয় হবে বা অ্যাসিডিক হবে। অ্যাসিডিক আর অম্লীয় হচ্ছে একই বিষয়, বুঝা গেছে? তাহলে দেখো, এতএব আমরা এখানে লিখতে পারি, এখানে দিয়ে দিবা এতএব এখানে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট কি? সে হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। এবং HCl দ্রবণে থাকবে। অতএব দ্রবণের প্রকৃতি অম্লীয়। ঠিক আছে, এখন এটা তোমরা কি করতে পারো? এটা তোমরা এই যে এটা থেকে এই 50 গ্রাম বিয়োগ করে দেখাই দিতে পারো। আমাদের অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেট আর প্রয়োজন ছিল, যেহেতু প্রয়োজন ছিল কিন্তু সে আগেই শেষ হয়ে গেছে, তার মানে আমাদের ক্ষারটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, মানে অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেট শেষ, কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড পাত্রে আছে। আর হাইড্রোক্লোরিক অ্যাসিড যেহেতু পাত্রে আছে, তার মানে হচ্ছে আমাদের দ্রবণের প্রকৃতি অম্লীয়। ধন্যবাদ সবাইকে।